খুনের মামলার তদন্ত করতে গিয়ে সোমকেশকে বহুবার দেখেছি এবং প্রয়োজনে তার সাথে ঘটনাস্থলে গিয়ে সমস্ত ব্যাপারটা প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। খুঁটিনাটির বহু বিবরণ আমি আগেও দিয়েছি সোমকেশের কাহিনীগুলোতে, যা সম্বন্ধে পাঠক অবগত। সেসব নানাবিধ অদ্ভুত জটিল কেস। সে যে কেমন করে জটিলতর রহস্যের জট নিজের বুদ্ধি খেলিয়ে নিখুঁতভাবে খুলে দিয়ে মূল আসামিকে বিনা কসরতে চিহ্নিত করে এবং পুলিশ বিভাগের সহায়তা করে, তা সোমকেশ ব্যতীত আর কারোর পক্ষেই জানা সম্ভব নয়। ইন্সপেক্টর বীরেনবাবু প্রবীণ হওয়া সত্ত্বেও সোমকেশের কর্মদক্ষতার জন্য তার গুণমুগ্ধ ভক্তই হয়ে পড়েছেন। বহু নামজাদা মানুষ এই প্রসিদ্ধ সোমকেশের কাছে এসে নির্দ্বিধায় নিজেদের সমস্যা সম্পূর্ণ খুলে বলার পর সোমকেশের পরামর্শ মতো কাজ করার ফলে আসন্ন বিপদের হাত থেকে তারা পরিত্রাণ পেয়েছেন। আবার কখনো কখনো এমন অনেক মানুষ সোমকেশের কাছে এসেছে, তারা এমন সব ব্যক্তি যাদের দেখতে নিপাট ভালো মানুষের মতোই, বেশভূষাও বড় মানুষই এবং আভিজাত্যে পরিপূর্ণ। তারা নিজেরা এসে তাকে বহুক্ষণ আমার সম্মুখেই নিজেদের সঙ্গে ঘটে যাওয়া আশ্চর্যজনক ঘটনা সম্বন্ধে বলেছে, কিন্তু মূল সত্য যখন উদ্ঘাটিত হয়েছে তখন দেখা গিয়েছে যে ওই মানুষটাই আসল আসামি। কিন্তু ইদানিং দেখছি সোমকেশ অন্য পন্থায় কাজ করছে। সকলের কেস সে নেয় না এখন। আসন্ন ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে আপাদমস্তক বুঝে নিতে চায়, তারপর মনে হলে তবেই কাজের বিষয়ে অগ্রসর হয়। আবার কাউকে মুখের ওপরেই নাকচ করে দেয়। যাই হোক, সোমকেশের সঙ্গে থাকার পর এখন এইগুলো এক প্রকার দেখে দেখে অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই খুব একটা বিচলিত আমি হই না। বরং নিত্য কলকাতা শহরের ওপর ঘটে চলা একের পর এক বিচিত্রতর ঘটনা দেখে ও শুনে এবং সোমকেশ কর্তৃক তার রহস্যগুলির অকপট সুরাহা দেখে শুনে দিব্যি দিন কেটে যাচ্ছে। এছাড়াও নিজের মস্তিষ্কের খোরাকও জোটে প্রতিটি কেসের সমাধান হওয়ার পর। কিন্তু একবার যে ঘটনা ঘটল সেইটা বিস্তারিতভাবে বলি। সে এমনই অদ্ভুত যে আমার গায়ের রোম এখনো পর্যন্ত শিহরিত হয়ে ওঠে সেগুলোকে ভাবলে। ফাল্গুন মাস, থমথমে একটা ভাব বিরাজিত। সকাল থেকেই দেখছি সোমকেশ খবরের কাগজটা নিজের চোখের সামনে মেলে ধরে নিজের আরামকেদারায় অলসভাবে আতশোয়া হয়ে উল্টে পাল্টে দেখছিল। তার পাশের ছোট টেবিলের ওপর শূন্য পেয়ালা পড়ে আছে, ছাইদানিতে ভর্তি ছাই স্তূপীকৃত। দাঁতের কোণে জ্বলন্ত চুরুটটা চেপে ঘন ঘন ধোঁয়া ছেড়ে ভ্রুকুটিপূর্ণ দৃষ্টিতে কি যেন খুঁজে চলেছে। মাঝে মাঝে তার দৃষ্টি বারান্দা থেকে নিচে মেন সড়ক যতটা দৃশ্যমান সেইখানেও যাচ্ছে। ওই দৃষ্টির মধ্যে একটা প্রতীক্ষা করার ভাব বিদ্যমান। সতর্ক ভরা দৃষ্টি নিক্ষেপের পর আবার সে দৈনিক কালকেতুর দিকে মনোযোগ দিচ্ছে। সোমকেশের কথায় দৈনিক সংবাদপত্র এমন একটা মাধ্যম যেখানে একটু বিশেষ নজর দিয়ে খোঁজাখুঁজি করলেই নানাবিধ নতুনত্বপূর্ণ ঘটনা পাওয়া যায়। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা নিজেদের কাজকর্মের পন্থা পরিবর্তন করছে, যাতে তাদের কাজের প্রমাণ কেউ ধরতে না পারে। কিন্তু অপরাধীরা সতর্ক হলেও নির্ভুল কাজ কখনোই করতে পারে না। অতি বড় দুষ্কৃতিরও ভুল হয় ছোটখাটো। প্রশান্তির বিষয়ে কোনো অপরাধী নিখুঁত হয় না। জ্ঞানত হোক বা ভুলবশতই হোক না কেন, দুষ্কৃতীরা কিছু না কিছু প্রমাণ বা সূত্র ফেলে যায়। অনেক সূক্ষ্ম প্রমাণ থেকে সোমকেশ সূত্রবিহীন মামলার রহস্যের জটকে সমাধান করে দিয়েছে। এখনো হয়তো ওই রকমই কিছু নিরন্তর খুঁজে চলেছে সোমকেশ। বাইরে থেকে ভেসে আসছে ট্রামের ঠুংঠুং শব্দ। আমি নিজেও ব্যস্ত তখন। গভীর মনোযোগের সঙ্গে এডগার অ্যালান পোয়ের একটা গোয়েন্দা উপন্যাস রুদ্ধশ্বাসে পড়ে চলেছি। বাহ্যিক হুঁশ তেমন নেই। গোয়েন্দা গপ্প পড়ে পড়ে আমার নিজের মস্তিষ্কের চিন্তাধারার তীক্ষ্ণতা খানিক বৃদ্ধি পেয়েছে, এ কথা বলাই বাহুল্য।
এর ফলে সোমকেশ মাঝে মধ্যেই আমায় বলে বসে, তোমার কি মনে হয় সুজিত? সেই সময় মনের কোণে উদিত সম্ভাবনা প্রকাশ মাত্রই, যখন সেটার মধ্যে সূত্র ও অভিনবত্ব থাকে, তখন সোমকেশ আমার দিকে এসে বাহবা প্রদান করে বইকি। যদিও আমার মনে হয় যে কাহিনীর সঙ্গে বাস্তবের দু একটা সাদৃশ্য থাকলেও সম্পূর্ণ মিল অসম্ভব। জানালা থেকে ফাগুনের নরম রোদ্দুর সোমকেশের গায়ে পড়েছিল। বিলেতি জাতের পেন্ডুলাম দেওয়াল ঘড়িতে তখন 8টার ধ্বনি বাজল। এই বিশেষ দেওয়াল ঘড়িটা সোমকেশ এক মক্কেলের কাছ থেকে পেয়েছিল। ভদ্রলোকের নাম শ্যামসুন্দর গড়াই, প্রচুর প্রতিপত্তি। ব্যোমকেশের শরণাপন্ন হওয়ার পর নিজের জমিবাড়ি সংক্রান্ত একটা মোকদ্দমায় ভয়ানকভাবে ফেঁসে গিয়েছিলেন ওই ব্যক্তি। এদিকে ওনার আবার ইংল্যান্ড শিফট হওয়ার কথা পাকাপাকিভাবে, কিন্তু উটকো ঝামেলার জন্য দেশ ছেড়ে সেইখানে যাওয়ার উপায় ছিল না। তখন সোমকেশ বিষয়টা সমাধান করে দেওয়ার পর ভদ্রলোকেই 6 মাস আগেই পারিশ্রমিকের সাথে সোমকেশের জন্য এই পেন্ডুলাম ঘড়ি উপহার স্বরূপ প্রদান করেন। ঘড়ির ঘণ্টা এইমাত্র বাজল, আর সেই সময়ই সিঁড়িতে চাপা ধূপধাপ করে পায়ের আওয়াজ শুনে সোমকেশ দেখে সজাগ হয়ে বসেছে। খবরের কাগজের থেকে দৃষ্টি সরিয়ে বন্ধ দরজার দিকেই অনুসন্ধিৎসু চোখে তাকিয়ে খানিকক্ষণ বসে রইল। তার উঠে বসবার ভঙ্গিটা এমনই ছিল যে প্রতিপন্ন হলো সে জানতো কেউ আসবে। তার কপালে ভাঁজ পড়েছে ঈষৎ। শব্দটা ক্রমেই স্পষ্ট হচ্ছিল, যেন কেউ খুব দ্রুততার সঙ্গে উঠে আসছে। মনে হচ্ছে খুব গুরুতর কেস। কথার কোনো উত্তর দিল না সোমকেশ। দরজার অপর প্রান্তে হতে থাকা ক্রমান্বয়ে এই শব্দ শুনলে সাধারণ মানুষের মনে হতে পারে যে সকাল সকাল হয়তো কোনো বিপদগ্রস্ত মক্কেল আসতেই পারে। এতে আশ্চর্যের বিশেষ কিছুই নেই। কিন্তু বহুদিন সোমকেশের সঙ্গে সঙ্গ লাভের ফলে আমারও মনে হয়েছে একটা সন্দেহ কোথাও না কোথাও গিয়ে দানা বাঁধতে শুরু করেছে এবং কেমন একটা অমঙ্গলজনক ছায়া পড়তে লাগছে। প্রতিটি সংকেত সোমকেশ যেমন ইন্দ্রিয় মাফিক বুঝতে সক্ষম, তেমনি ওর হাবভাব দেখে এটা বুঝলাম বিষয়টা যেন অনভিপ্রেত। আর শুনলাম সন্ত্রস্ত পায়ে 2-3 ধাপ উঠে লম্বা বারান্দা অতিক্রম করে ক্রমান্বয়ে দরজায় ঘা মারার শব্দ হতেই সোমকেশ চশমার ফাঁকে চোখ মুছে কিছু একটা আন্দাজ করার চেষ্টা করল। বোঝাই যাচ্ছিল যে ওই ধাক্কা দেওয়ার মধ্যে কারোর ক্ষোভ উপড়ে পড়ছে। সোমকেশ নিজে সতর্ক হলো এবং তারপর আমাকে ইশারায় চুপ থাকতে বলল এবং স্থানচ্যুত না হওয়ার নির্দেশ দিয়ে নিচে উঠে দাঁড়ালো দরজার অন্ধকার কোণে। ক্রমশ এও দেখলাম তার মুঠো শক্ত হচ্ছে। তবে কি কোনো বিপদ ঘনিয়ে আসছে? আমার মাথা যথারীতি তালগোল পাকিয়ে যাচ্ছিল। আমি যন্ত্রচালিতের মতোই নীরবে সোমকেশের নির্দেশ মান্য করে যাচ্ছিলাম। ওই শব্দটা তীব্রতর হওয়ার সাথে সাথেই আমিও সেই সুযোগে গা ঢাকা দিয়েছি। আমার তখন রীতিমতো অবাক হওয়ার পালা। এমন কেনই বা করছে সোমকেশ? সেটা বোধগম্য হলো না। ওইদিকে দরজায় টোকা মারার শব্দ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শব্দ শুনে পুটিরাম আসতেই যাচ্ছিল। মূলত কেউ এলে সেই সর্বপ্রথম দরজাটা খুলে দেয়, কিন্তু সোমকেশ তাকেও দেখিয়ে চুপ থাকার ইশারা করে ভেতরে পাঠিয়ে দিল। পুটিরামের মুখের মধ্যে সন্দেহের অভিব্যক্তি খেলে গেল, কিন্তু সে আর কিছু না বলে ধীর পদে ভিতরে প্রস্থান করল। সে আছে আমাদের সঙ্গে বহু বছর, তাই সেও সোমকেশের আকার ইঙ্গিত কিছু কিছু বুঝতে সক্ষম। আমার নিজের অবস্থাও তখন সঙ্গীন। মুখ ফুটে কিছুই জিজ্ঞেস করবার জো নেই। আমি নিজেও তখন অন্যত্র সোমকেশের পরামর্শ মতো সোফার পিছনে ঘাপটি মেরে বসে আছি। অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করেছিলাম সেটা হলো দরজার অপর প্রান্তে যে আগন্তুকের আবির্ভাব হোক না কেন, সে কিন্তু একবারেও মুখ ফুটে টু শব্দটি করেনি। কে আপনি? আপনার নামটা বলুন। না, নিরুত্তর রইল আগন্তুক। সোমকেশের কণ্ঠ শুনে আধ সেকেন্ডের জন্য যদিও বা দরজায় ঘা মারার শব্দটা থেমেছিল, কিন্তু
এবার প্রচণ্ড জোরে সেই পুনশ্চ শুরু হতে লাগলো। আর অপেক্ষা করল না, তর্জনী দিয়ে সহসা দরজার আগল খুলে দিল সোমকেশ। আমার সঠিকভাবে কিছুই ঠাহর হচ্ছিল না, আর সেই সঙ্গে খুলে যাওয়া দরজাটা প্রচণ্ড জোরে ঠেলে দিয়ে আলো আধারির মধ্যে একজন সন্ডামার্কা হৃষ্টপুষ্ট লম্বা জোয়ান প্রবেশ করলো। কিন্তু প্রবেশ করেই চোখে অন্ধকার ঠেকতে আর শূন্য ঘর দেখে ক্ষণিকের জন্য বিস্ময়ে থমকে দাঁড়িয়েছিল, যেন এমন দৃশ্য সে প্রত্যাশাই করেনি। বাইরে আলো, ভিতরে নিরেট আঁধার বৃত্ত। সে হকচকিয়ে গেল। উদ্ভ্রান্তের মতোই এদিকে সেদিকে অন্ধভাবে দৃষ্টিপাত করতে আরম্ভ করল। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখছি। এটা সোমকেশের প্ল্যান মাফিকই হচ্ছিল। সে শব্দটা শুনেই ঘরের জানালা, দরজার সমস্ত আলোর উৎস মোটা পর্দার আড়ালে ঢেকে দিয়েছিল। তার মধ্যেই একটা ধুমধুমার কাণ্ড ঘটে গেল চোখের পলকে। সন্ডামার্কা লোকটির অন্যমনস্কতার সুযোগে আড়াল থেকে ওই ব্যক্তির ওপর লাফিয়ে নিজের বজ্রমুষ্টির আঘাতে তাকে মূর্ছিত করল। নিঃশব্দ অন্ধকার ঘরে শুধু শোনা যাচ্ছিল ধস্তাধস্তির শব্দ আর ভারিক্কি কণ্ঠের অস্ফুট আর্তনাদ। তারপরেই সব চুপ। শোনা গেল সোমকেশ বক্সির গৌর রহস্যময়ী হাসির উচ্ছ্বাস। আমাকে সোমকেশ বলল পর্দাটা খুলে দিতে নিজের স্থান থেকে বেরিয়ে এসে। ক্রমেই জানালা থেকে পর্দা সরিয়ে দিতে উজ্জ্বল আলোয় ঘরময় ভরে উঠল এবং দেখা গেল সোমকেশ ওই সন্ডামার্কা লোকটির প্রকাণ্ড বুকের উপর চেপে বসে আছে, আর ডান হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছছে। মুখে তার খেলে গেছে এক অবজ্ঞার হাসি। মূর্ছিত লোকটিকে আমি এর আগে কখনো দেখেছি বলে তো বোধগম্য হল না। শুধুমাত্র এরকম বহু মানুষ তদন্ত সূত্রে সোমকেশের সাথে গুপ্তস্থানে যাওয়ার তরুণ আমি দেখেছিলাম। এই মানুষটির মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নেই বললেই চলে। আর সকলের মতোই একজন সাধারণ চোয়ারি শ্রেণীর গুন্ডা। পরনে আটশাট মলিন ডোরা কাটা গেঞ্জি, গলায় রুমাল চড়ানো, মুন্ডিত মস্তক, চোয়াল শক্ত ও কাঁচা পাকা দাড়িতে মুখ ভর্তি। মুখমণ্ডল জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শুকিয়ে যাওয়া আঘাতের দাগে ভরে গেছে, আর ডানগালটা সোমকেশের সদ্য দেওয়া ঘুষির আঘাতের দাপটে কালশিটে পড়ে গেছে। লোকটি চোখ উল্টে পড়ে আছে অনড় অবস্থায়। গুন্ডাটার ওপর বসে সোমকেশকে আবারও দেখলাম রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে। ওই সন্ডামার্কা গুন্ডাটি যে সোমকেশ বক্সিকেই হত্যার মতলব ফেদেই এখানে এসেছিল সেটা তার হাতে সূর্যের আলোয় দীপ্তিমান শানিত ছুরি দেখে যে কেউ আন্দাজ করতে পারবে। ছুরির ফলায় ঈষৎ শুকিয়ে যাওয়া রক্তের ছাপ স্পষ্ট, অর্থাৎ এই ছুরি রক্তের স্বাদ আগেই পেয়েছে এ বিষয়ে নিঃসন্দেহ হওয়া গেল। এছাড়াও আরেকটা লক্ষণীয় বিষয়, তার বুক পকেট থেকে চিরকুট জাতীয় দলা পাকানো ক্ষুদ্র কাগজ উঁকি মারছিল। রহস্যে পরিপূর্ণ লোকটি মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গেই পকেট থেকে সেই কাগজটা নিজেই বেরিয়ে এসেছে। সোমকেশ ওই গুন্ডাকে ভালোভাবে বেঁধে ফেলল। গুন্ডাটির কোনো হুঁশ নেই, সে নিথর নিস্পন্দ হয়েই রইল। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সোমকেশ সেই কাগজটা বের করল, কিন্তু উল্টে পাল্টে দেখা গেল সম্পূর্ণটাই সাদা, কোনো কিছুই লেখা নেই ওতে। কাগজটা নিজের কাছেই রাখল সে। দেখে শুনে যা মনে হচ্ছে, সোমকেশের ওপর ক্ষোভের যথোপযুক্ত কারণ থাকা অসম্ভব কিছু নয়। সোমকেশ উঠে তৎক্ষণাৎ টেলিফোনে স্থানীয় হ্যারিসন রোডের ভারপ্রাপ্ত থানার দারোগা মিস্টার নিখিল সামন্তকে ফোন করে মিনিট 10 মতো কথা বলে ফিরে এলো। ড্রয়ার খুলে নিজের আতশ কাঁচে খুব মনোযোগের সঙ্গে ওই কাগজটা রৌদ্রের আলোয় রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর বিড়বিড় করে বলছিল, বুঝলে সুজিত, কিছুই লেখা নেই, শূন্য কাগজ, তবে বেশ বিশেষত্বপূর্ণ। বিস্ময়ের ঘোর ততক্ষণে অল্প কেটেছে আমার। আমি নিজের গুহ্য স্থান থেকে বেরিয়ে এসে অবাক বিস্ময়ে প্রশ্ন করলাম,
বিশেষত্বপূর্ণ মানে? ওমা, কিছুই যখন লেখা নেই তাও তুমি ধরলে কি করে যে এটা তোমাকেই উদ্দেশ্য করে পাঠানো? আর যদি পাঠানো হয়েও থাকে তবে পাঠোদ্ধার করবে কি করে? বুদ্ধিমানের মতোই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যখন, তখন বলে রাখি, এটা আমার আন্দাজ মাত্র। আন্দাজেই অনেক সময় মূল কারণ উদ্ঘাটিত হয়। তুমি তো দেখেইছো। তাছাড়া তুমি বুঝতে পারছো না যে এটা ভাড়াটে গুন্ডার বুক পকেট থেকে আমি উদ্ধার করেছি। আমার মনে হয় সে আমাকে শুধু হত্যাই নয়, সাথে করে সে আমার এই বাড়ির সকলের উদ্দেশ্যে মৃত্যু পরোয়ানা বয়ে এনেছিল। এখন দেখি একটু সতর্ক থাকা অত্যাধিক প্রয়োজন। তবে গুন্ডাকে পরিকল্পনা মাফিক আমাকে শুধু হত্যার স্বার্থেই লেলিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে এর পিছনের মূল ষড়যন্ত্রকারী কখনোই চায় না নিজেকে প্রকাশ্যে আনতে, তবুও আমার কাছ থেকে পার পাবে না সে। গুপ্ত শত্রু অতিশয় বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। সে এইগুলো আগাম ভেবেই রেখেছিল। সে ভালোভাবেই সত্যান্বেষীকে জানে আমি যে বুঝে ফেলবো এবং কুপকাত করতে সক্ষম হব, এও সে জানতো। খুবই ভালোভাবেই সে আমার খুঁটিনাটি জানে, নইলে সে নদীতে নেমে কুমিরকে পরাস্ত করবে কি করে। যাক, উপমা বাদ দিচ্ছি, এখন তোমার প্রশ্নের জবাব দিই। তুমি হয়তো জানো না, কিন্তু যারা বৈজ্ঞানিক নিরন্তর বিজ্ঞান নিয়ে মাথা ঘামায় তারা এই ধরনের রাসায়নিক বিক্রিয়া করে থাকে এবং তার ফর্মুলাটিও জানে। খুবই বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। যেই আমাকে এটা উপহার স্বরূপ অর্থাৎ উক্ত কাগজটাকে দিক না কেন, তিনি যে তুখর বৈজ্ঞানিক মস্তিষ্কের সত্ত্বাধিকারী আর যে বিত্তবান, এই বিষয়ে নিঃসংশয়ে বলা যায় এটা এক প্রকার মৃত্যু ফাঁদ। যারা জানে না তারা মৃত্যুমুখী হয়। অনেকটাই দেবকুমার বাবুর দেশলাইয়ের কাঠির মতোই। কাগজে অল্প মাত্রায় হাইড্রোক্লোরিক নামে মারণ বিষ লেপে দিয়েছে, স্পষ্টত তাই মনে হচ্ছে। আচ্ছা, দেবকুমার বাবু আবার এর নেপথ্যে নেই তো? খোঁজ নিয়ে দেখতে সমস্যা কিসের? তুমি ওনার অনিষ্ট করেছ, তাই তিনি প্রতিহিংসা সাধনের জন্য নতুন কিছু ভেবেছে। দুষ্টু লোকের মগজ তো ফন্দি ফিকিরের কারখানা। দেখো, গোপনে থেকে এইসব কারিগরি উনিই করছে। আন্দাজটা সঠিক হলেও এখনো কিছু ভাবিনি। হয়তো তোমার ধারণাও সঠিক হতে পারে, আবার খুব গভীরভাবে বিবেচনা করে দেখলে বেঠিকও হতে পারে। যাক, সেসব কথা, সেই বিষয়ে চিন্তা না হয় পরে করলেও চলবে। এখন যেটা বলছিলাম, এই ধরনের কাগজে কিছু লেখা থাকে না, কিন্তু আগুনের ওপর মেলে ধরলে সেই আগুনের তাতে অনেক সময় ফুটে বেরিয়ে আসে। কিন্তু আমার আন্দাজ বলছে যে এইটা সেই ধরনের কাগজ নয়। দেখো, কাগজের ওপর কেমন যেন ফিকে সবুজ বর্ণের আস্তরণ পড়ে আছে। এটা কিসের রাসায়নিক গুঁড়ো হতে পারে সেটা পরীক্ষা না করে বোঝা কঠিন। আদৌ হাইড্রোক্লোরিক কিনা সেটাও তো জানা সম্ভব নয়। কিন্তু যাই হোক না কেন, প্রাণঘাতী তো বটেই। হ্যাঁ, এখন দেখছি বৈজ্ঞানিক শাখায় সিদ্ধ মানুষ নিজেকে বেপথে চালনা করে মানুষের ক্ষতি সাধন করছে। এটা খুবই চিন্তার বিষয়, সুজিত। আমি ঝুঁকে পড়ে সোমকেশের ওই কাগজটি দেখলাম আর আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বরে বললাম, তাহলে চেষ্টা করে দেখো না, হয়তো ওতে কিছু লেখা আছে, তুমি খুঁজে পেয়ে যাবে। আমার অনুমান থাকলেও থাকতে পারে। সর্বদা আন্দাজের উপর নির্ভর করলে হবে না, ঝুঁকি তো নেওয়া প্রয়োজন। নইলে আসামিকে ধরবো কি করে? পরীক্ষা করে না দেখলে তো কিছুই বোঝা সম্ভব নয়। সোমকেশ হয়তো আমার কথা শুনে তৎক্ষণাৎ পরীক্ষার জন্য লেগে পড়ত, কিন্তু ঈশ্বর ওই মুহূর্তে সহায় ছিলেন, না হলে সোমকেশের মৃত্যু অবধারিত হয়ে উঠেছিল। একটা দৃশ্য দেখে সোমকেশ ওই ইচ্ছা দমিয়ে রেখে রাসায়নিক বিভাগে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য মনস্থির করল। বুঝলাম এইখানে পরীক্ষা করাটা নিরাপদ নয়। তাছাড়া মুহূর্তের মধ্যেই একটা অকাট্য প্রমাণ দেখলাম। দেওয়াল বেয়ে কতগুলো সারিবদ্ধ ডেও পিঁপড়ের দল নিচে নামছিল। সোমকেশ গালে হাত রেখে দেখল কয়েকটা পিঁপড়ে যেই না টেবিলের ওপর রাখা ওই কাগজটার উপর দিয়ে হাঁটা চলা শুরু করেছে, অমনি তারা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মৃত্যুবরণ করল। সোমকেশ তখন চঞ্চল হয়ে নিজের দুই হাতের পাতা দেখল। আমার কৌতূহলী দৃষ্টিও গেছিল সেখানে। দেখলাম সবুজ বর্ণের গুঁড়ো গুঁড়ো কি সব তার ডান গালেও লেগে আছে। বেগতিক বুঝে সোমকেশ হাত মুখ ধুয়ে ফিরে এসে আমাকে বলল, এটার মধ্যে নিশ্চয়ই কিছু বিষাক্ত রাসায়নিক কিছু মিশিয়ে দেওয়া আছে। এই পিঁপড়ের মতোই আমরা ওর সান্নিধ্যে বেশিক্ষণ থাকলে কিংবা সেটা দাহ করলে ওই কাগজ থেকে লেগে থাকা বিষাক্ত গুঁড়ো থেকে বাতাসে এক প্রকার বিষ বাষ্প নির্গত হতো, যা শরীরের মধ্যে গেলে মৃত্যু অবধারিত। খুবই কৌশলে আমার গুপ্ত শত্রু যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে।
এটা পাকা মস্তিষ্কের কারসাজি, বুঝলে কিছু? আর হ্যাঁ, এই গুঁড়ো সম্বন্ধে থানার দারোগার কাছে এখন মুখ না খুললেও চলবে। এটা আমাকে আলাদাভাবে তদন্ত করে দেখতে হবে। আমার একটা গোটা দিন ভাবতে হবে, নইলে যে কিনারা হবে না সমস্যা। আমাকে বর্তমানে কেই বা এই হত্যার পরিকল্পনা করতে পারে তাও একটা ভাবনার বিষয়বস্তু। সঙ্গে করে সেটাই হচ্ছে প্রশ্ন, আমার শত্রু বলতে যারা ছিল তাদের আমার হাতেই পঞ্চতত্ত্ব প্রাপ্তি ঘটেছে, আর এখন যারা আছে তারা তো শ্রীঘরে। তবে জেলে থেকে তো আর আমাকে শায়েস্তার ফন্দি আটতে পারলেও হাতে কলমে সেটা করা তো সম্ভব নয়, বিশেষত বৈজ্ঞানিক মাল মশলার যখন প্রয়োজন। তবে কি কেউ বেরিয়েছে জেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর? আচ্ছা সোমকেশ, যদি ওই অপরাধী পেরিয়ে গিয়ে থাকে, তবু কেনই বা তুমি পুনরায় একই কাজের পুনরাবৃত্তি করবে? তার তো এই পথ থেকে সম্পূর্ণ সরে যাওয়া উচিত। তুমি কি বলো? প্রশ্ন শুনে সোমকেশের মুখ থেকে গাম্ভীর্যের ভাবটা সম্পূর্ণ মিলিয়ে গিয়ে কৌতুক মেশানো অভিব্যক্তি ফুটে উঠল। তারপর উঠে এসে আমার কাঁধে একটা হাত রেখে হো হো করে এক প্রস্ত হেসে উঠে বলল, হাসালে অজিত, হাসালে। তুমি গল্প লেখক হওয়া সত্ত্বেও এইরকম ধারণা পোষণ করো কি করে? যে দুষ্কৃতী একবার শ্রীঘরে যাবে, সেখান থেকে বেরিয়ে কখনোই ন্যায়ের পথ ধরতে পারবে না। ওই যে দাগি আসামি বলে বিরাট তকমাটা তার সর্বাঙ্গে ছাপ মেরে দিয়েছে। তাই যার জন্য ওই দুষ্কৃতির অভিষ্ট সিদ্ধ হলো না, বরং জেলের ঘানি টানতে হচ্ছে, তার প্রতি এক প্রকার ভয়ঙ্কর বিদ্বেষের মনোভাব জাগবেই, এবং সেই মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে সে পুনরায় সুযোগ খুঁজবে কি করে ওই নিজের শত্রুকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা যায়। এমনটাই মনস্তত্ত্ব। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সোমকেশের কপালে স্বভাবতই দুশ্চিন্তার ছাপ পড়ল। সে গভীর চিন্তার মধ্যে ডুব মারল। আনমনা হয়ে পেপার ওয়েট তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো অন্যমনস্কভাবে। আমি হাঁ হয়ে শুনছিলাম সোমকেশের কথাগুলো। আরও কিছু জিজ্ঞাসা করার অভিপ্রায় ছিল আমার, কিন্তু সেই বাসনা সম্পূর্ণ হল না। থানায় ফোন করা হয়েছিল মিনিট 10 পূর্বেই, আর তার 10 মিনিটের মধ্যে শুনতে পেলাম রাস্তায় পুলিশি জিপের থামার শব্দ। আর সিঁড়ি বেয়ে কয়েকটা ভারী বুটের শব্দ। সোমকেশ তখন নিজের আরামকেদারায় বসে থেকে বারান্দা দিয়ে সব কিছুই নির্বিকারভাবে লক্ষ্য করছিল। তার তর্জনীয় মধ্যমায় ছিল দুগ্ধীভূত সিগারেট। দরজায় পুনশ্চ টোকা পড়ল। আমি একবার সোমকেশের মুখের দিকে দৃষ্টিপাত করলাম। সে আমাকে পলকের ইশারায় নিশ্চিন্ত করার পর আমি দরজা খুলতেই ঢুকলেন শুভ্র ঊর্ধ্বি পরিহিত হৃষ্টপুষ্ট গড়নের বছর 40-এর দারোগা নিখিল সামন্ত আর জনাতৈতিন কনস্টেবল। ঢোকা মাত্রই তিনজনের দৃষ্টি মেঝের দিকে গেল। তিনজনেই বিস্ময়ে অভিভূত হয়ে অস্ফুট এক প্রকার শব্দ করলেন। নিজের চোখে এমন কাণ্ড দেখে বিস্ময়ে হতবাক হওয়ারই কথা, মূলত যখন সোমকেশের মতো নামজাদা গোয়েন্দার প্রাণ সংশয়ের প্রশ্ন ওঠে। এছাড়াও আরেকটা অবাক করে দেওয়ার বিষয় এই যে সোমকেশের দৈহিক বল দেখে সে যে ওই বিশাল দেহী গুন্ডাকে এমনভাবে অজ্ঞান করে দিয়েছে, সেটা সত্যি প্রশংসনীয়। আসার কথা ছিল বীরেনবাবুর, কিন্তু তিনি 3 কতকের জন্য অন্যত্র সরকারি কাজে স্থানান্তর হয়েছেন। তাই নিখিলবাবু সোমকেশের প্রতিটি কাজে চলে আসেন। এতক্ষণ ঘরময় এক প্রকার নীরবতা বিরাজ করছিল। যা কাণ্ড ঘটল, ইতিপূর্বে তাতে সোমকেশ নির্বিকার থাকলেও আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছিল দারুণ উত্তেজনায়। সেই আতঙ্কের ভাব আমার মুখময় ছাপ ফেলেছিল। ঘরের নীরবতা ভঙ্গ করলেন নিখিলবাবু। পুলিশি উর্দি পরা দারোগা সোমকেশের মুখোমুখি একটা সোফায় বসে কপালে ভাঁজ ফুটিয়ে তুলে জেরা করার সুরে গম্ভীর গলায় বললেন, এ কি সোমকেশ বাবু, ফুটফুটে দিনের আলোতে সরাসরি সোমকেশ বক্সিকে হত্যার পরিকল্পনা, অথচ আমরা টেরই পেলাম না। ব্যাপারটা দেখছি বড়ই সঙ্গীন। এর নেপথ্যে কে থাকতে পারে বলে মনে হয় আপনার? আর কার পরিকল্পনা মাফিক একেবারে সত্যান্বেষীর বাড়িতে চলে এলো, এর কি কোনো হদিশ পেয়েছেন? সাহস আছে বটে, কিন্তু আপনি যে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছেন,
আমি যদিও কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, যেই আসুক অন্তত প্রখর বুদ্ধিসম্পন্ন সোমকেশের কাছে দৈহিক বলে পরাস্ত হবেই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি করে বুঝলেন যে দরজার অন্য প্রান্তে আপনাকে খুন করার জন্য গুন্ডা দাঁড়িয়ে? অন্য কেউ তো থাকতে পারতো। ওইদিকে আপনার ফোন পাওয়ার পর থেকেই আর সেই দুঃসংবাদ থানায় রাষ্ট্র হওয়ার দরুন ওপর মহল থেকে বড় কমিশনার সাহেব ডেকে পাঠিয়েছেন আমাকে, নিদারুণ চাপ দিচ্ছেন ঘটনা খতিয়ে দেখার জন্য। তাই বিলম্ব না করে হন্তদন্ত হয়ে ছুটে চলে এসেছি। আপনার কোথাও কোনো ক্ষতি হয়নি তো? যা হয়েছে খুলে বলুন দেখি, তারপর দেখছি। সোমকেশের এই আন্দাজ করার ক্ষমতাটা প্রবল। বহুবার মক্কেলকে না দেখেই আসন্ন মক্কেলদের বেশভূষা, স্বভাব চরিত্র, এমনকি বয়স, উদ্দেশ্য সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতেও সে সিদ্ধহস্ত। এই রকম জটিল পরিস্থিতিতেও সত্যান্বেষীর মুখে এক প্রকার অবজ্ঞার হাসি খেলে গেল দারোগাবাবুর এই প্রকার ছেলে মানুষই প্রশ্ন শুনে। কারণ কলকাতা পুলিশের অনেক কেসের অধিকাংশই সোমকেশের সমাধান করা। চুরুটে লম্বা টান দিয়ে সিলিংয়ের কড়িকাঠের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সোমকেশ দারোগার উদ্দেশ্যে ছোট্ট করে বলল, তাহলে খুলেই বলি আমি যতটা এ বিষয়ে অবগত হয়েছি। দেখুন, আমি আগে থেকে কিঞ্চিত এই প্রকার ইশারা পেয়েছিলাম। দিনের আলোয় আমার কাছে অত দ্রুত আসার কারণটা টের পেয়েছিলাম, কারণ আমাকে গুন্ডা মারফত নজরবন্দি রাখা হয়েছিল। আমি টের পেয়েছি বেশ ভালোভাবেই, তবুও তখন কিছু পদক্ষেপ নিইনি। আমি গুন্ডার দৌড় দেখতে চেয়েছিলাম, পারলে সে আমাকে পথেই পিছন থেকে সরাসরি আঘাত করতে পারত, কিন্তু ফাঁসির একটা ব্যাপার আছে। তাছাড়া রাস্তাঘাটে সাক্ষী, প্রত্যক্ষদর্শী, অঢেল অস্ত্রপ্রহর যেখানে মানুষের জটলা, সেইখানে আমার ওপরে সঙ্গোপনে নজর রাখা ব্যতীত আতর্কিত আক্রমণ করার মূর্খামি সে করবে না। কারণ যদি আমাকে অত লোকের মাঝে সে আতর্কিত আক্রমণ করত, তাহলে তার মুখ যে কেউ দেখে ফেলত এবং থানায় খবর দিত, এবং হুলিয়া বের হলে তার আর পালাবার পথ থাকতো না। হত্যাটা প্রকাশ্যে কখনোই অন্তত ফুটফুটে দিনের আলোয় হয় না। তাই আমার ওপর মৃত্যুবাণ প্রয়োগ করা এই গুন্ডাটি আমার দিকে তীক্ষ্ণভাবে নজর রেখে আমার গতিবিধি লক্ষ্য করছিল, এবং পিছু পিছু হ্যারিসন রোডের এই মেসের ঠিকানা জেনে প্রথমে নিজের ঊর্ধ্বতন কর্তাকে সে বিষয়ে অবগত করে, এবং পরে তার নির্দেশ পাওয়ার পর সকালের দিকে ফের আসে। তখন আমি চুরুট ধরিয়ে বারান্দায় পায়চারি করছিলাম। ঠিক তখনই আমি লুকিয়ে তার অবস্থান সম্পর্কে জেনে ফেলি। এই গুন্ডাটি তখনও তীক্ষ্ণ নজরে আমার এই মেসের দিকেই তাকিয়েছিল। ক্রমেই রাস্তাঘাট ফাঁকা হতে সে সুকৌশলে প্রবেশ করে এবং পরে দ্রুত পদে সিঁড়ি ভেঙে আসতে থাকে। তারপরই এই কাণ্ড। চাল চলন দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে কে আসতে পারে। বুঝতে পারলেন দারোগাবাবু? তাহলে আপনি তো খবর দিতে পারতেন, আমরা আগাম ব্যবস্থা নিতাম। বুঝতে কেন পারছেন না? আমার পিছনে গুন্ডা অস্ত্রপ্রহর ছিনে জোকের মতো নজরদারি করছে, আর আপনি বলছেন থানায় খবর দিতে? আশ্চর্য তো। যখন সময় হলো তখন তো ফোন করলুম নাকি? এতক্ষণ সোমকেশের কাছে তার অনুসন্ধানের যাবতীয় কথা শুনে দারোগা ফ্যাল করে তাকিয়ে রইল। দারোগার করা একটা প্রশ্ন আমার মাথায় তখন রীতিমতো ঘুরপাক খাচ্ছিল। তাই সোমকেশ থামতে আমি রীতিমতো ওনার প্রশ্নের জবাবদিহি না করে পারলাম না। বললাম, ক্ষতি আবার কি হবে? ঘটনাটা যে পূর্ব হতেই আন্দাজ করে নিয়েছিল। সোমকেশের বুদ্ধির কাছে যে অতি বড় তুখর বুদ্ধি সম্পন্নরা পরাস্ত। সঠিক সময় সে আন্দাজ করে আমাকে যেমনটি করতে বলেছিল তেমনটি না করলে নির্ঘাত একটা অঘটন ঘটত, এটা আপনি বলতেই পারেন। তা ঠিক, কিন্তু যেই সোমকেশ বক্সিকে হত্যার জন্য গুপ্তভাবে ষড়যন্ত্র করে থাক আর গুন্ডা পাঠিয়ে থাক না কেন, যদি একবার হদিশ পাই দৈবক্রমে, তবে আসামি ব্যাটার ফাঁসি যে হবে সেই দায়িত্ব আমি নিচ্ছি। তদন্তের পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে যখন নিরেট প্রমাণ কোর্টে জর্জের কাছে দিলেই ব্যাটার সব জারিজুরি শেষ। বলেন তো আপনার ওপর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করছি। তার প্রয়োজন নেই। পুলিশি নিরাপত্তা বাড়লে মূল আসামি হয়তো অতিশয় সতর্ক হয়ে যাবে, তখন তার অন্য পন্থা গ্রহণ করতেও আর বিন্দুমাত্র অসুবিধা হবে না। জানেনই তো, এ হচ্ছে ঘোড়ে লাশ আমি,
সহজে হাল ছাড়বে বলে আমার কিন্তু মনে হয় না। একটা সুযোগ ফসকালো, এবার দ্বিতীয় আঘাতটা কখন করবে সেটারই প্রতীক্ষা। কথার মাঝে খানিকক্ষণ ছেদ পড়ল, সকলেই চুপ। পরিস্থিতি কিছুটা হালকা হলে আর আমি কিছুটা ধাতস্থ হওয়ার পর নিজের আসনে বসলাম আর পুটিরামকে 3 পেয়ালা চায়ের কথা বলে দিলাম। নিখিলবাবুকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। মুখের ওপর হাত রেখে উনি খুব মনোযোগের সঙ্গে কিছু একটা অনবরত ভেবে চলেছিলেন। ঘটনাটা যে ওনার ওপর প্রভাব ফেলেছে সেটা তার মুখের অভিব্যক্তি দ্বারা স্পষ্টতই প্রমাণিত। যাই হোক, সোমকেশ আবার একটা সিগারেট ধরিয়ে নিখিলবাবুকে একটা দিয়ে দৃঢ়ভাবে বলল, দেখুন নিখিলবাবু, এতে আশ্চর্যের কিছুই নেই। এটা কেউ আমার ওপর নিজের প্রতিশোধ নেওয়ার জন্যই অন্তরালে থেকে ভাড়াটে খনি খাটিয়ে কাজে লাগিয়েছে। নিজেকে সে আত্মগোপন করতে চায়। তবে আমার বিশ্বাস যে আমি হয়তো মূল আসামিকে শনাক্ত করতে পারলেও করতে পারি। বহু অনুসন্ধানে আমার কাজের পন্থা দেখেই আসামি চেনার একটা অদ্ভুত ক্ষমতা আছে। তবে সে যে আমার ওপর দ্বিতীয়বার আঘাত করবে এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি যদিও কিছুটা আন্দাজ করতেই পেরেছিলাম যে কে এই কাজের সঙ্গে জড়িয়ে, তবুও পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারছি না। কিছুদিন ভাবতে হবে আমাকে। হয়তো হপ্তাহ 2-3 সপ্তাহ সময় লাগবে। হয়তো এতক্ষণে তার কাছে তার পাঠানো গুন্ডার ব্যর্থ হওয়ার খবরটা সরাসরি চলে গেছে। চারিদিকে আমাকে ঘিরে গুপ্তচরও লাগানো হয়েছে বুঝতে পারছি। প্রভাবশালী শত্রু তো, তাই বিদেশি কায়দা অবলম্বন করে আমাকে সমূলে হত্যার জন্য এত ঘটা। আয়োজন মন্দ নয়। মুখোমুখি হলে তারিফ করবই ভাবছি। শেষের কথাটা সোমকেশ ঈষৎ রসিকতার ঢঙে বলে ক্ষীণভাবে ম্লান হাসি হাসল। কিন্তু ওই রসিকতার রসবোধ বোধহয় দারোগা সাহেবকে স্পর্শ করল না। বরং তপ্ত মেজাজে নিখিলবাবু টেবিলে সশব্দে চপেটাঘাত করে রাগত কণ্ঠে বলল, সব কিছুই বার করা যাবে। এই গুন্ডা ব্যাটাকে থানায় নিয়ে গিয়ে আড়ম ধোলাই দিলেই সুরসুর করে নাটের গুরুর নাম বেরিয়ে আসবে। আপনি চিন্তা করবেন না সোমকেশ বাবু, আমাকে কিছুদিন সময় দিন। আমার এই কাজে হপ্তাও লাগবে না। ওই সব দায়িত্ব কিভাবে সামলাতে হয় সেটা নিখিল সামন্তকে শিখিয়ে দিতে হবে না। বহুদিন হলো পুলিশ বিভাগের সম্মান আর দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি, সুতরাং ভরসা রাখুন। আর হ্যাঁ, আমি আজকে এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখছি। বিলম্ব করা ঠিক হবে না। চুরুটে লম্বা টান দিয়ে একগাল ধোঁয়া ছেড়ে সোমকেশ প্রত্যুত্তরে বলল, আপনি নিজের দিক থেকে যতটা সম্ভব দক্ষভাবে কাজ করুন। পুলিশের ওপর আমার যথেষ্ট বিশ্বাস ও আশা আছে। কিন্তু আমি এইখানে একটা মন্তব্য না করে পারলাম না নিখিলবাবু। শুনলে হয়তো আপনার তদন্তের সুবিধাই হতে পারে। শুনুন তবে, আমার মনে হচ্ছে সেই আশা নেই। ধরা পড়া গুন্ডাকে জীবিত রাখার কোনো ঝুঁকি নেবে না ওই ষড়যন্ত্রকারীরা। যে কোনো উপায়ে তার মৃত্যু ঘটবে। বহু ক্ষেত্রে এটা আমি স্বচক্ষে দেখেছি। মনে পড়ে যাচ্ছে অনুকূলবাবুর ব্যাপারটা, যেখানে সে নিজের কোকেন সংক্রান্ত একটা ব্যাপারে একজন ভাটিয়া লোককে খুন করেছিল। যেহেতু অনুকূলবাবুর সঙ্গে তার একটা বিবাদ হয়েছিল। এসব হলো প্রমাণ লোপাটের খেলা, বোঝেনি তো নাকি? সোমকেশের কথার মাঝেই আমি উত্তেজিতভাবে বলে ফেললাম, হ্যাঁ সোমকেশ, তুমি ঠিকই বলেছ। একবার চীনাপাড়ার যে মেসে আমরা ভাড়া ছিলাম সেইখানে এই প্রমাণ লোপাটের মনস্তত্ত্ব সম্বন্ধে উনি আমায় বলেছিলেন এইমাত্র তুমি যেটা বললে। তিনি মনে করেন কোনো আসামি নিজের কুকার্যের সাক্ষীকে বাঁচতে দিয়ে বিপদ বাঁধাতে চান না। আমার কথা শুনে সোমকেশ আড়মোড়া ভেঙে চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে তারপর বলল, আমার কি মনে হয় জানেন তো, এটা কোনো চেনা লোকেরই কাজ। আমার সঙ্গে তার খুব ভালোভাবেই পরিচিতি। যতটা মনে হয় সে আগাম আমার খোঁজ খবর ও আমার সম্বন্ধে বেশ তথ্য দিয়েছিল। আমি আগে সেই কথা গুপ্তভাবে অবগত হই, তাই রটিয়ে দিয়েছিলাম চেনা মহলে যে অজিত দিন কত অন্যত্র বিশেষ কাজে যাচ্ছে। পুটিরাম বয়স্ক মানুষ, তার মধ্যে ওই সন্ডা মার্কা লোককে ঠেকিয়ে রাখাও সম্ভব নয়। সুতরাং আমি একা। এই সুযোগের সে সদ্ব্যবহার করে ভাড়াটে খুনি লেলিয়ে দেয় আমার ওপর। কিন্তু তবে যা মনে হচ্ছে, একটা পরিকল্পনা ব্যর্থ হলেও আমাকে হত্যা করার জন্য কোনো ত্রুটি সে রাখবে না। বিস্ফারিত চোখে চাইল নিখিলবাবু। স্পষ্টতই দেখলাম
তার কপাল থেকে দরদর করে ঘাম বেরুচ্ছে। তিনি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, জীবিত রাখবে না? এই কথা আপনি এত আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছেন কিভাবে সোমকেশবাবু? তার বিশেষ কারণ আছে। যখন ওই ভাড়াটে খুনি দরজা ঠেলে অন্ধকার ঘরে প্রবেশ করে, তখন পলকের জন্য আমি দেখেছি তার মুখ ঢাকা। আমি তাকে নিরস্ত করে দেওয়ার পর তার ওই মুখোশ খুলে শনাক্তকরণ করি। নিশ্চয়ই এই লোকটির সঙ্গে আপনার পূর্ব পরিচয় আছে নিখিলবাবু। ভালোভাবে চেয়ে দেখুন, কেননা আমার কিন্তু এই গুন্ডাকে খুবই পরিচিত বলেই মনে হচ্ছে। নিখিলবাবুর সমগ্র মুখ জুড়ে বেশ ভাবান্তর দেখা দিল। তিনি পিছু ফিরে ওই গুন্ডার দিকে দৃষ্টিপাত করলেন। তারপর নিখুঁতভাবে মুখের এক একটি অংশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলেন, কিন্তু ঠিক মনে করতে পারলেন না যে সে কে। মুখে এই কথা প্রকাশ না করলেও আমার ওনার রকম ফের দেখে সেরকমটাই মনে হচ্ছিল। চা এসে গিয়েছিল ইতিমধ্যেই। আমরা দুজনেই চায়ের পেয়ালা তুলে নিয়ে খুব মনোযোগের সঙ্গে সোমকেশের কথা শুনছিলাম। ইতিমধ্যে দেখি ওই সন্ডামার্কা গুন্ডাটির জ্ঞান ফিরেছে। তাকে ঘিরে বসে 3 কনস্টেবল সজাগ হয়ে চোয়ালের আঘাতপ্রাপ্ত অংশে হাত বুলোতে বুলোতে বন্দিদশা অবস্থায় ওই গুন্ডা তীব্র বিদ্বেষ ও কটাক্ষপূর্ণ দৃষ্টিতে সোমকেশের দিকে তাকিয়ে আছে আহত বাঘের মতো। অর্থাৎ ফাঁক পেলেই ওই শানিত ছোড়া বুঝি সোমকেশের বুকে বিদ্ধ করবে, এমনভাবেই বদ্ধপরিকর অবস্থায় বসে আছে নিরুপায়ভাবে। তাকে দেখতে আহত বাঘ বলে মনে হওয়া বিচিত্র নয়। নিখিলবাবু পেয়ালাটা টেবিলের ওপর রেখে রাগের ঝোঁকেই উঠে গিয়ে তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে ছুটে গেল ওই গুন্ডার দিকে। প্রকাণ্ড হাতখানা ওই গুন্ডার কণ্ঠনালী ধরে থেকে আর বার কয়েক পুলিশি মেজাজের সাথে বাঘের মতো হুঙ্কার করে বলল, বেল্লিক, তুই প্রসিদ্ধ সোমকেশ বক্সিকে হত্যা করতে এসেছিস? বল কে তোকে এই কাজে লিপ্ত করেছে, নইলে তুই আজকে মৃত্যুমুখী হবি। মেরে পিঠে চামড়া গুটিয়ে দেব তোর বদমাস। সন্ডামার্কা গুন্ডা এমনিতেই বন্দি অবস্থায় ছিল। শুধু তার চোখের মণি দুটো ভয়ঙ্কর বর্ণের লাল হয়ে দৃষ্টি তখনও সোমকেশের দিকে নিবদ্ধ ছিল। তার সঙ্গে নিখিলবাবু যে শাসানির ভঙ্গিতে কথাবার্তা বলছেন ওই দিকে কোনো গ্রাহ্যই করল না। শুধু কণ্ঠ হতে বিকৃত ঢঙের গো গো অস্ফুট ধ্বনি উচ্চারিত হতে লাগল। মুখের মধ্যে ভয়ের কোনো চিহ্নই নেই তার। প্রাণের প্রতি মায়া না থাকলে আসামি যেমন বেপরোয়া হয়ে অসীম বিপদকে তুচ্ছ জ্ঞান করে নিজের অভীষ্ট সিদ্ধ করে, এর মধ্যেও ঠিক তেমনই মনোভাব। সোমকেশ নিখিলবাবুকে নিরস্ত্র করে বলল, নিখিলবাবু, কোনো লাভ নেই, ও কোনো কথাই বলবে না। কথাটা শেষ হতে না হতেই তক্ষুনি আমাদের চোখের সামনে এমন একটা অভিনব কাণ্ড ঘটে গেল যা এই প্রথম আমি প্রত্যক্ষ করলাম। দক্ষিণের জানালার কাঁচ বুলেটের আঘাতে প্রথমে সশব্দে খণ্ডবিখণ্ড তো হলোই, আর একটা বুলেটে ওই বন্দিদশা গুন্ডার ঘাড়ে গিয়ে বিঁধল। মুখে একটা বিশ্রী শব্দ করে ওই গুন্ডাটা মেঝেতে লুটিয়ে পড়ল। মুখ থেকে মৃত্যু যন্ত্রণায় কাতর শব্দ বের হলো তার। ওই অত বড় পাহাড় প্রমাণ দেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। বুলেটের শব্দ আমাদের কানে ঢোকেনি, কিন্তু জানালা ভাঙার শব্দটা ঝনঝন করে ঘর কাঁপিয়ে দিল, ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করে। ঘটনাটা এমন আকস্মিক যে প্রথমেই কিছু বোধ হলো না, বিমূঢ় হয়ে গেলাম। তারপর খেয়াল হতেই সকলের দৃষ্টি তখনই ভগ্নপ্রায় জানালার দিকে, আর সোমকেশ ছুটে তক্ষুনি নিজের আরামকে দ্বারা ত্যাগ করে সেও হতবুদ্ধি হয়ে কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রয়েছে। মুখে তখন কৌতূহলী দৃষ্টি তার। স্পষ্টই বোঝা যাচ্ছে একটুর জন্য সোমকেশ পরিত্রাণ পেয়েছে। আমিও নিজেকে একটা স্থানে স্থির রাখতে পারলাম না। ওর সঙ্গে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলাম। দেখা গেল পাশের প্রতিবেশীর ছাদের পাইপ বেয়ে একজন সাদা বর্ণের মুখোশ আঁটা ব্যক্তি সন্ত্রস্ত হয়ে নেমে যাচ্ছে। কনস্টেবলরা নিখিলবাবুর নির্দেশে তক্ষুনি হুড়মুড়িয়ে নিচে নেমে গেল।
ওইদিকে ওই আততায় কিন্তু বন্দুক হাতে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি খুব দ্রুত মোটর গাড়িতে উঠেই আমাদের পাড়া ছেলে রুদ্ধশ্বাসে উধাও হলো। এইদিকে গুন্ডাটার ভবলীলা সাঙ্গ হয়েছে। কিছুক্ষণ পরে ক্লান্ত পদক্ষেপ ফেলে কনস্টেবলরা হতাশ ভঙ্গিতে এসে দুঃসংবাদটা জানালো যে ওই আক্রমণকারী ভাগ্যক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিখিলবাবু শিষ্টতার ধার না ধরে ভয়ার্ত কণ্ঠে দিক দিশাহীনভাবে চিৎকার করে বললেন, বলছো কি? গাড়ির নম্বর নোট করেছো? তিনজনের একজন এগিয়ে এসে বলল, না স্যার, ওই গাড়ির নেম প্লেট নকল, আর আমাদের দিকে ওই মুখোশধারী বন্ধু গুছিয়ে ক্রমান্বয়ে গুলি করছিল। আমরা কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে এসেছি, বেশি এগোনোর সাহস হয়নি। নিখিলবাবু দীর্ঘশ্বাস ফেললেন। স্বভাবতই তিনি এখন লাশের দিকে তাকিয়ে আছেন। এই রকম ইঙ্গিত যে সোমকেশ আগেই টের পেয়েছিল সেটা বুঝতে পেরে তিনি রীতিমতো বিস্মিত। কনস্টেবলের কথাগুলো কানে যাওয়ার পর তিনি উত্তেজিত হয়ে বললেন, রাবিশ! সোমকেশ বাবু, এ যে দেখছি চোখের সম্মুখে সর্বনাশ হয়ে গেল। ভেবেছিলাম যে এই গুন্ডাকে শুধিয়ে কিছু সূত্র বার করব, কিন্তু একেও যে মেরে ফেললো। এখন কি হবে আপনিই বলুন। দেখুন নিখিলবাবু, আমি ওই কথাই বলতে যাচ্ছিলাম। ওকে হত্যা না করলেও এই গুন্ডার কাছে কিন্তু আপনি রহস্যের কিছুই উদ্ঘাটন করতে পারতেন না। এই কারণেই যে লোকটির বাকশক্তি সম্পূর্ণভাবে লোপ পেয়েছিল। একটু ভালোভাবে পরীক্ষা করে দেখুন, তাহলেও দেখা যাবে ওর কণ্ঠের মধ্যে গভীর ক্ষত। তবুও ওকে যে পাঠিয়েছে তারা কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই পুরোপুরি ভাবলীলা সাঙ্গ হোক এই চেয়েই শেষ করে ফেলল। তবে সোমকেশবাবু, এই ঘটনা যে আবার পুনরাবৃত্তি ঘটবে এই কথা আমি দৃঢ়ভাবে বলতে পারি। আপনি যদি বলেন তবে কি আমি পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করব? আপনি না করলে তো যে কোনো সময় আপনার বিপদ অনিবার্যজনক। বলেন তো, খবরের আপিসে আজকের কাণ্ডটা জানিয়ে দিই। কথাগুলো বলেই নিখিলবাবু অধীরভাবে সোমকেশের দিকে তাকিয়ে রইল। সোমকেশ হাত দুটো পিছমোড়া করে স্বল্প পরিসরযুক্ত স্থানে স্বভাবসিদ্ধভাবে পায়চারি করছিল। এইসবের আর প্রয়োজন নেই। আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে পাখি ঠিক ফাঁদে পা দেবে। আপনি তদন্ত শুরু করতে চান, তবে নির্দ্বিধায় শুরু করুন। শুধু এটুকুই শুনে রাখুন, তদন্ত যেন হয় গোপনে। আমি চাই না এই বিষয় নিয়ে সংবাদপত্রে মাতামাতি হোক। যদি হয় তবে কিন্তু শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে, আর অন্য অপরাধপ্রবণ ফন্দিফিকের বের করে আমাদের ধারণার অতীত কোনো কাজ করে ফেলবে। তাই যা বলছি তাই শুনুন। এখন আমাকে আকস্মিক আক্রমণ সম্বন্ধে বিস্তারিতভাবে ভাবতে হবে। বলেই সোমকেশ খণ্ডবিখণ্ড কাঁচের পাশেই একটা চৌকো তীক্ষ্ণ ধরনের টোটা হাতে তুলে নিয়ে বেশ ভালোভাবে পরীক্ষা করতে লাগলো। তারপর কিছু না বলে সেটা পাঞ্জাবির পকেটে রেখে দিল আর নির্বাক হয়ে পায়চারি করতে লাগলো। এত গভীর পরিবেশের মাঝেও সোমকেশের ঠোঁটের কোণে কিন্তু একটা মৃদু হাসি খেলে পুনরায় মিলিয়ে গেল। নিশ্চয়ই এতক্ষণে কোনো দুর্দান্ত অভিসন্ধি মাথায় আঁটতে শুরু করে দিয়েছে তার। এই কথার ওপর আর কোনো কথা না বলে নিখিলবাবুর নির্দেশে ওই জখম হওয়া আসামির দেহ তুলে নিয়ে কনস্টেবলরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আর নিখিলবাবু অনেকবার সোমকেশকে সতর্ক করে এও বললেন যেন যে কোনো সময় জরুরি দরকারে তাকে খবর দেওয়া হয়। উনিও শেষে দরজা ভেজিয়ে চলে গেলেন। সোমকেশ শুধু একবার বলল, শুনুন, তুচ্ছ খবর হলেও আমাকে জানাবেন। আপনিও করবেন না, কেমন? আর দেখুন একবার আলিপুর জেলে কোনো আসামির মেয়াদ ফুরিয়েছে কিনা, জেল খাটার, কেমন? হ্যাঁ, আর যাই সংবাদ পাবেন আমাকে অতি অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ। সকলে চলে যেতে ঘর একদম ফাঁকা হয়ে গেল। এখন বৈঠকখানার ঘরে কেবল আমি আর সোমকেশ মৌন হয়ে বসে আছি। ঘড়ির ঘণ্টা তখন 10টার ঘোষণা করছে। আমি এবার সোমকেশকে না শুধিয়ে পারলাম না। আচ্ছা সোমকেশ, তুমি কি মনে করো তোমাকে হত্যা করে কার সব থেকে বেশি লাভ হবে? কার সঙ্গে তোমার শত্রুতা অত্যাধিক বেশি? তুমি তো শুধু রহস্যের কিনারা করো আর অপরাধীদের ধরিয়ে দাও। কই, এত বছর তো তোমার সঙ্গে আছি, এমন ঘটনা তো ঘটেনি কখনো। তুমি নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছ। দয়া করে একটু খোলসা করে বলবে। বিষয়টা হলো, অনেক সময় এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা আমাদের চিন্তার খোরাক যোগায়। যারই হোক, তবে
সে যে আমাকে হত্যা করার পর একটা বড় রকমের জালিয়াতির আশ্রয় নিয়ে শহরের সাধারণ মানুষের জীবন যে অতিষ্ঠ করে তুলতে চায় সেই কথাই মনে হচ্ছে। প্রভাবশালীরাই সবচেয়ে জল ঘোলা করে। এই ঘটনার পেছনে কে আছে সেটাই হচ্ছে মূল রহস্য, যা আমি নিজেও এখনো সম্পূর্ণ আন্দাজ করতে পারছি না। আমাকে একটু নিরিবিলিতে থাকতে দাও। আচ্ছা, তার আগে একটা কথা বলো দেখি আমাকে। তুমি কি কিছু বুঝতে পারছো এই বিষয় নিয়ে? আমার মাথা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ভাই। আমার মনেও তেমন কারোর মুখ মনে পড়ছে না, ওই এক বৈজ্ঞানিক আমাদের প্রতিবেশী দেবকুমার বাবু ব্যতীত। সোমকেশ শুনল, কিন্তু কিছু বলল না। টানা 3 ঘন্টার অধিক সময় সোমকেশ নিজেকে নিজের স্টাডি রুমে বন্ধ করে রাখার পর সদ্য ঘনিয়ে আসা সন্ধ্যার প্রাক মুহূর্তে যখন বাইরে বেরিয়ে এলো, আমি তখন আরাম কেদারায় বসে ঘনায়মান সন্ধ্যার দিকে দৃষ্টিপাত করে চুরুট খাচ্ছি। কিন্তু অনুভবে বুঝলাম সোমকেশের আগমন ঘটেছে। ঘুরে ফিরলাম এবং তখন তার মধ্যে একটা অসন্তোষের ছায়া লক্ষ্য করলাম। সে আমার নোট বইটা নিয়ে ঢুকেছিল। সোমকেশের প্রত্যেকটি ঘটনার হুবহু বিবরণ আমি আমার একটা নোট বইতে টুকে রাখি, যাতে পরবর্তী কাহিনীতে খসড়া করা যায়। সেইটা নেড়ে চেড়ে আমার হাতে দিয়ে পরিতৃপ্তির হাসি টেনে সোমকেশ কিছুক্ষণের জন্য বাইরে যাওয়ার জন্য পাঞ্জাবিটা গলাতেই আমি সন্ত্রস্ত হয়ে তাকে বাধা দিলাম। বললাম, আরে আরে কই যাচ্ছ? আর কিছু কি পেলে? তুমি বলছো না যে? হেসে সোমকেশ হেয়ালির ছন্দে আমাকে বলল, ও বাহু আগের একটা কেসেরই মতো। এখন শুধু অনুসন্ধান করলেই কেল্লা ফতে। তুমি কিছুই ভেবো না, শুধু নীরব দর্শক হয়ে বসে থাকো। আজকেই একটা নাটকীয় কিছু একটা ঘটবে, যা দেখলে রোমাঞ্চিত হতে বাধ্য। তোমাকে বলার মতো কোথাও যাচ্ছি না, তবে জেনে রাখো আমার আজকে একটু দেরিই হবে আসতে। বুঝতেই তো পারছো। আর অযথা দুশ্চিন্তা করো না, খেয়ে দিয়ে নিও কেমন? আর আমার প্রতীক্ষা করার কোনো দরকার নেই। পুটিরামকে একটু সজাগ থাকতে বলো, কেননা ফিরতে একটু দেরি হবে, মানে রাত্রে একটু দেরিই হবে আর কি। অবাক হয়ে বললাম, রাত হবে মানে? তুমি এমন সংকটময় পরিস্থিতিতে বাইরে যাওয়ার জন্য এত উদ্বিগ্ন হচ্ছ কেন? আমি কি তোমার সঙ্গে যাব? না হলে যে সারাটাক্ষণ আমার তোমার জন্য দুশ্চিন্তা করেই কাটবে। নিশ্চিন্তে থাকো সুজিত, তোমার গিয়ে কোনো লাভ নেই, বললাম না। আমি যাচ্ছি একটা জরুরি কাজে। তুমি ততক্ষণে বসে ওই বইটা সম্পূর্ণ করে দেখো। যদি উপন্যাস পড়ে কিছুটা রহস্যের জট খুলতে পারো, তবে আমার যথেষ্ট উপকার হয়। আর হ্যাঁ, আজ কিন্তু রাতে তৈরি থেকো, কেননা আচ্ছা এখন চলি তবে। আমাকে কথা বলার সুযোগটুকু না দিয়ে সে বেরিয়ে পড়ল। বুঝতে পারলাম না তার বাচন ভঙ্গিটা, তবে আজকে যে একটা কিছু অঘটন ঘটবে সেটা বুঝেছিলাম। কেননা সোমকেশকে দেখলাম নিজের স্টাডি থেকে পিস্তলটা বের করে তাতে টোটা ভরে সে অত্যন্ত সতর্কতার সাথে পকেটে রাখতে। প্রায় 10টা বেজে গেল। আমি অধীরভাবে ঘরময় ছোটাছুটি করছি। শরীরের মধ্যে স্নায়বিক উত্তেজনা কাজ করছে। তখন থেকে শুধু সকালের ঘটে যাওয়া কাণ্ডগুলো ঘুরে ফিরে মস্তিষ্কে পাক খাচ্ছে বারংবার। নতুন কোনো উটকো ঝামেলা যেন উপস্থিত না হয় আবার। মাঝরাতের দিকে বৈঠকখানার টেলিফোনটা সশব্দে বেজে উঠল। একেই আমার মাথা কিছুতেই কাজ করছে না, তার মধ্যে ফোনটা ধরতেই ওই প্রান্ত থেকে অতি ভরাট ও পরিচিত কণ্ঠের একজন তীব্রভাবে ধমকানির সুরে বলল, বাঁচতে যদি চাস তবে এই কেসের অনুসন্ধান বন্ধ করতে বল সোমকেশকে, নইলে কিন্তু সমূহ বিপদ। বাইরে থেকে গুলি করে দেব, টেরও পাবি না। ফোনের রিসিভারটা খসে পড়ল হাত থেকে। ওই লোকটা বলে কি? গুলি করে দেওয়ার কথা বলছে? তার কথা শুনে সকালের ঘটনাটা মনে পড়ে গেল। তক্ষুনি সকালের ঘটনাটা পুনরায় আমার চোখের সামনে ভেসে উঠল। কিভাবে একটুর জন্য প্রাণটা খোয়া যেতে যেতে সোমকেশ বেঁচে গেছে। আমি দ্রুত ঘরের বাতি নিভিয়ে বসে রইলাম আর প্রমাদ গুনতে লাগলাম সোমকেশ আসবে কখন। সোমকেশ নিজেই পূর্ব হতে আন্দাজ করতে পেরে আমাকে আগাম সতর্ক করে দিয়ে বলেছিল, সুজিত, তোমার কাছে একটা হয়তো ফোন আসতে পারে।
শুধু শুনবে, কিন্তু নিরুত্তর থেকে। আর বাতি নিভিয়ে দেবে, কেমন? ঘরের দরজাও বন্ধ রাখবে। কেউ এলে যাচাই না করে দরজা একদমই খুলবে না। ভীতি প্রদর্শনের নানাবিধ ব্যাপার ঘটবে। মনে রাখবে, যতক্ষণ তুমি এই ঘরে আছো নিরাপদ আছো। ঘুণাক্ষরেও বেরোবার চেষ্টা করবে না, কেমন? আমি অক্ষরে অক্ষরে কথাগুলো মেনে নিয়েছিলাম। আর অন্ধকারের মধ্যে থানায় নিখিলবাবুকে নিজের সঙ্গীন পরিস্থিতির কথা জাহির করার পর উনি আমাকে আশ্বাস দিলেন যে বাড়ির ওপর কড়া রকমের পুলিশের সেনাবাহিনী চারপাশ থেকে নজর রেখেছে। আমি বারান্দায় এসে উপস্থিত হয়ে দেখি একটাও গ্যাস বাতি জ্বলেনি। লোডশেডিং মনে হচ্ছে, কিন্তু একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি আমাদের মেসের বিপরীত প্রান্তে এসে সকালে দেখা ওই হলদে গাড়িটা এসে দাঁড়িয়েছে। আর ছাদের দিকে কেউ আমাদের এই মেসের দিকে বন্দুক তাক করে ওঁত পেতে চুপচাপ বসে আছে। অর্থাৎ সোমকেশ যেই না বাড়িতে ঢুকতে যাবে সেই মুহূর্তে টোটা ভরা গুলিতে খতম করা হবে তাকে। কিন্তু দেখি অবাক কাণ্ড, ছাদে দাঁড়িয়ে থাকা ওই লোকটির পিছনে আপাতমস্তক র্যাপার গায়ে দুজন দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আর ওই মূর্তি নিঃসাড়ে দাঁড়িয়ে রয়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। একেবারে বন্দুকের আতস কাছে চোখ রেখে রয়েছে। চাঁদের ম্লান জ্যোৎস্নালোকিত কিরণে চোখের ওপর আড়াআড়িভাবে হাত রেখে দেখি একজন সোমকেশ আর একজন নিখিল বাবু। আমার বিস্ময়ের অন্ত রইল না, স্পষ্ট দেখা যাচ্ছিল সবকিছু। আমাদের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ওই খুনের লোকটির দুই হাত উঁচিয়ে দাঁড়িয়ে ভ্যাবাচাকা মার্কা মুখে দাঁড়িয়ে রয়েছে। তার মাথা এবং কোমরের দিকে দুটি পিস্তল তাক করা। ওইদিকে ওই গাড়িতে বসে থাকা আগন্তুক যেই না পালাবার তাল করছে, তেমনি সংকেত স্বরূপ নিখিলবাবু প্রচণ্ড জোরে গলা ঝুলিয়ে রাখা রেফারির মতো বাঁশি বাজাতেই রাস্তার আনাচে কানাচে থেকে এক পাল পুলিশ কনস্টেবল বেরিয়ে এসে বন্দুক তাক করে। আমি আর প্রতীক্ষার প্রহর গুনতে পারছিলাম না। অদম্য কৌতূহল আমাকে নিরাপদ আশ্রয় থেকে বের করে টেনে নিচে নামালো। তৎক্ষণাৎ বেরিয়ে এসে রাস্তার উপর দাঁড়িয়েছি। সোমকেশু হাসি হাসি মুখে ওই আসামিকে ধরে নিচে নেমে এলো দারোগাবাবু নিখিল সামন্তের সঙ্গে। বলল, খুব ভুল পদক্ষেপ নিয়েছেন দেবকুমার বাবু। আপনি আমাদের প্রতিবেশী, কিন্তু তাই বলে বিজ্ঞানের অসৎভাবে ব্যবহার করে আমাকে হত্যার মতলব করলেন বলে আরও 10 বছর আপনার গারদবাস হলো। খুবই দুঃখিত। আমি ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি আরোপ করে রাস্তায় দাঁড়িয়েই সোমকেশকে প্রশ্ন করলাম। কবজি উল্টে দেখি রাত ঠিক 1টা। দেবকুমার বাবু ইনি? কি যাচ্ছে তাই বলছো সোমকেশ? কি সুজিত, বিশ্বাস হচ্ছে না? নিখিলবাবু, একবার মুখোশটা খুলে দিন দেখি। সোমকেশের নির্দেশ মেনেই নিখিলবাবু টান মেরে মুখোশ খুলতে দেখি অবিকল দেবকুমার বাবু। মুখে কোফতারির চঙ্গল, চোখের মধ্যে শয়তানির ছাপ স্পষ্ট, ধূর্ত বিড়ালের মতো চোখ। অভিষ্ট সিদ্ধ না হওয়ায় পাশবিক ক্রোধে অন্ধ হয়ে অশ্রাব্য গালিগালাজ করছে সোমকেশকে। বলছে, শয়তান, তোকে তোকে আমি দেখে নেব। তুই আমাকে কখনো ফাঁসি দিতে পারবি না। তোর সেই অভিপ্রায় হওয়ার আগেই। কথাটা শেষ করতে পারলেন না দেবকুমার বাবু। দাঁতে দাঁত চেপে গড়গড় করে ক্রুদ্ধ স্বর বের করতে লাগলেন। সোমকেশ তাচ্ছিল্যের সুরে হেসে বললে, ওইসব ভাবনা এখন থাক, তবে আপনার ফাঁসির ব্যবস্থাই হবে, যেহেতু সরাসরি গুলি করেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির ওপর। কিন্তু বুদ্ধিটা বেশ ভালোই ফেলেছেন, নতুনত্ব আছে বই কি। তাছাড়া গুন্ডাও পাঠিয়েছেন। আচ্ছা বাদ দিন, দেখুন তো এটা চেনেন নাকি? সোমকেশ 2 হাড়ে রাবারের দস্তানা পরে সকালের গুন্ডার বুক পকেট থেকে প্রাপ্ত কাগজের চিরকুটটা বের করল। সেটা দেখে দেবকুমার বাবু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না। বেশ, আপনাকে সাধারণ মানুষ আটকাবে এমন সাধ্য কার বিজ্ঞানী বাবু? আলিপুরে হাজতবাস করাকালীন নিজের কাছে রাখা ক্লোরোফর্মের গুঁড়ো ঠিক এইভাবে কাগজের লেপ্টে সেটায় আগুন ধরিয়ে দিলেন। সকল কর্মী যখন অজ্ঞান হলো, তখন সুযোগের সদ্ব্যবহার করে আপনার সেলের কাছে মোতায়েন করা পুলিশ কর্মীর কাছ থেকে চাবির গোছা সংগ্রহ করে কৌশল করে ফেরার হলেন। আর ছদ্মবেশ ধারণ করে প্রথমেই আমাকে হত্যার প্ল্যান ছকে ফেললেন।
আর ওই হাইড্রোক্লোরিক দ্রবণের মধ্যে ওই একই উপায়ে এই কাগজটা চুবিয়ে আমার কাছে গুন্ডা মারফত পাঠিয়েও দিলেন, যাতে অপ্রয়োজনীয় মনে করে ওটাকে আমি পুড়িয়ে ফেলি। ওইখানেই ভুল করেছেন। আমি ঠিক জানতাম যে আপনি ফের আসবেন, তাই ওদ বিছিয়ে দিয়েছিলাম। দারোগাবাবু, আপনি একে নিয়ে যান। দেবকুমারবাবু বিদ্বেষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে জিপে উঠলেন, কিন্তু সকালে ফোন মারফত খবর পেলাম যে দেবকুমারবাবু আত্মহত্যা করেছেন। সোমকেশ চুরুট ধরিয়ে তৃপ্ত হয়ে ধোঁয়া ছেড়ে বলল, উনি যে এমন পদক্ষেপ নেবেন সেটা আমার জানাই ছিল। গল্প রচনায় অনিক চক্রবর্তী, সোমকেশের ভূমিকায় বোবাই, সুজিতের ভূমিকায় শুভম। অন্যান্য চরিত্রে রয়েছেন লিও, শুভদীপ সাহা, কৌশিক, প্রতীক। শব্দগ্রহণ ও আবহে শুভম, প্রচ্ছদ মুরালি। গল্পের সূত্রধার আমি প্রীতম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।